বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্পর্কে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট। রাহুল গান্ধী যে সাংবিধানিক পদে আছেন, বিরোধী দলনেতাটা একটা সাংবিধানিক পদ, সেই পদে থাকার যোগ্যতা কি তিনি এটল অর্জন করেছেন? আজকে সুপ্রিম কোর্টে রাহুলকে ভৎসনার পর এই প্রশ্নটাই কিন্তু সামনে চলে আসছে। কারণ বারবার করে বিভিন্ন মামলায় আমরা দেখতে পাচ্ছি বা বিভিন্ন রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালত গিয়ে নানা অভিযোগ উঠছে এবং সেখানে কিন্তু রাহুলকে ভৎসনার মুখে পড়তে হচ্ছে। আজ সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে রাহুল গান্ধী যেভাবে পড়েছেন, আপনারা আগে সেটা আপনাদের বলে দিই, সেই সংক্রান্ত ভিডিও আপনাদের দেখাবো। একটি মানহানি মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত রাহুলের বিরুদ্ধে বলেছেন, আপনি কি করে জানলেন চীন ভারতের 2000 স্কয়ার কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে? আপনি কি সেখানে ছিলেন? আপনার কাছে কি কোনো বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ আছে? একই সঙ্গে বিচারপতি সংযোজন করেছেন যে যদি প্রকৃত ভারতীয় আপনি হতেন তাহলে এই মন্তব্য করতেন না। রাহুলের দেশপ্রেম সম্পর্কে কিন্তু বড়সড় প্রশ্ন আজকে আদালত তুলে দিল। রাহুল শুধু একবার নয়, উনি যেমন বাইরে প্রেস মিট করে বলেছেন এবং উনি সেটা পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়েও বারবার করে বলেছেন। 2023-এ যখন কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা হয়েছিল, সেই সময় রাহুল দাবি করেন যে সেনার এক প্রাক্তন আধিকারিক নাকি তাকে জানিয়েছেন চীন ভারতীয় ভূখণ্ডের 2000 স্কয়ার কিলোমিটার দখল করে নিয়েছে। সেই সময় গালওয়ানে, বলা যেতে পারে চীনের সঙ্গে গালওয়ানে ভারতীয় সেনাদের এক প্রকার যুদ্ধ চলছে সেখানে, এবং ভারতীয় সেনারা চীনাকে প্রত্যুত্তর দিচ্ছেন। কিন্তু সেই সময় রাহুল গান্ধী কি মন্তব্য করেছিলেন আপনারা একবার শুনে নিন এটার পরে। Let us see. But you know, before I came to this press conference, I was having lunch with my friend here, and I said to him that I bet you that the press will not ask me a question on China. I said, मैं आपसे शर्त लगा लेता हूं कि प्रेस वाले आज सब सवाल पूछेंगे, आगे पीछे दाएं बाएं, यात्रा, सचिन पायलट, अशोक गहलोत, सब पूछेंगे, मगर चाइना के बारे में एक सवाल नहीं पूछा जाएगा। जिन्होंने 2000 स्क्वायर किलोमीटर हिंदुस्तान का उठा लिया, जिन्होंने हिंदुस्तान के 20 जवानों को शहीद किया, जो हमारे जवानों को अरुणाचल प्रदेश में पीट रहे हैं, मैंने कहा हिंदुस्तान की प्रेस मुझसे इनके बारे में एक सवाल नहीं पूछेगी। सच था। শুনলেন রাহুল হাসি মুখে উনি কিভাবে চীন দখল করে নিয়েছে সেই মন্তব্য উনি করেছেন। এই মন্তব্যের জন্য রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছিল। মামলাকারী অভিযোগ করেছিলেন দেশের সেনাবাহিনীকে নিয়ে এই অবমাননাকর মন্তব্য করা হয়েছে। রাহুল এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু যাতে মামলাটা খারিজ হয়ে যায়, কিন্তু তার সেই আর্জি গ্রহণ করা হয়নি। এরপর রাহুল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সোমবার। সেখানে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগস্টিন জজ মুসি ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। এবার দুই বিচারপতির পর্যবেক্ষণ, লোকসভার বিরোধী দলনেতা হিসেবে একথা তিনি সংসদে বলতে পারতেন, কিন্তু তিনি সমাজ মাধ্যমেও এই নিয়ে নানা সময় মন্তব্য করেছেন। আপনারা সংসদে রাহুল কি বলেছেন সেটাও একবার শুনে নিন। আর কি চীন ভারতের জমি কিভাবে দখল করে নিয়েছেন যেটা বিচারপতিরা জানতে চেয়েছেন যে এর কি কোনো প্রমাণ আছে, আপনারা সেই বক্তব্যটা শুনুন। 4000 किलोमीटर चाइना ने ले लिए हैं और हमारे फॉरेन सेक्रेटरी उनके एम्बेसडर के साथ केक काट रहे हैं। 20 जवान शहीद हुए थे, उनकी शहादत की सेलिब्रेशन हो रही है केक काटकर। अब हम नॉर्मलसी के खिलाफ नहीं हैं, मगर नॉर्मलसी से पहले
स्टेटस को होना चाहिए, हमारी जमीन हमें वापस मिलनी चाहिए. वी शुड गेट आवर लैंड बैक. It has also come to my notice that the Prime Minister and the President have written to the Chinese. We are not finding out from our own people. It is the Chinese ambassador who is telling the people of India that the Prime Minister of India and the President of India have written to them. Foreign policy is about managing the external countries. You have given China 44,000 square kilometers of land. On the other side, our ally suddenly decides to impose tariffs on us, 26%, which is going to completely devastate our economy. Our auto industry, our pharmaceutical industry, they're all on the line. Agriculture. So I'm wondering, somebody once asked Indira Gandhi ji, in the matter of foreign policy, do you lean left or do you lean right? And Indira Gandhi ji answered, I don't lean left or right, I stand straight. I'm Indian and I stand straight. And the BJP and the RSS have a different philosophy. When asked, do you lean left or do you lean right? They say, no, we bow our head right in front of every foreigner that comes in front of us. Sir, this is something that is in their culture, it is in their history, we know that. But we would like an answer from the government of India. What are you doing about our land? And what are you going to do? What are you going to do about this tariff that our ally has imposed on us? Thank you. শুনলেন সংসদে দাঁড়িয়েও রাহুল গান্ধী কি কথা বলেছেন। দেখুন, রাহুলের এই কথা বলার পর তার নিন্দা করেছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। We heard about warnings about China, cautions about China, China is planning this, China is planning that. But sir, I want to remind this House, Doklam crisis was on. The leader of opposition decided to get a briefing from whom? Not from the government, not from the emir, from the Chinese ambassador. He took his briefing from the Chinese ambassador when our military was confronting the Chinese military in Doklam. So I want to say that I want to say, and this is the political thing. Let me, sir, give you the economic thing. তিনি বলেছিলেন রাহুলের ভুল তথ্য দিচ্ছেন রাহুল। এই সঙ্গে তিনি আরো জানান 1962 সালের ভারত চীন যুদ্ধের সময় ভারত চীনের কাছ থেকে যে জায়গা খুইয়েছিল তার সাম্প্রতিক ক্ষয়ক্ষতি হিসাবে দেখাতে চাইছেন রাহুল। এরপর চীনের কাছে ভারত কোনো জমি হারায়নি, কিন্তু 2023 এপ্রিল থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি পেরিয়ে পূর্ব লাদাখের বিভিন্ন এলাকায় অনুপ্রবেশের অভিযোগ উঠেছিল চীনা ফৌজের বিরুদ্ধে। উত্তেজনার আবহে 25 জুন গালওয়ানে চীনা হামলায় নিহত হয়েছিলেন 20 ভারতীয় সেনা। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী ভারতীয়দের পাল্টা এতে বিভিন্ন সেনাও নিহত হয়েছিলেন। প্রথমবার নয়, এর আগেও রাহুলকে ভৎসনার মুখে পড়তে হয়েছিল বীর সাভারকারকে নিয়ে মন্তব্যের জন্য। সেই সময় আদালত রাহুলকে বলে, আপনি কি জানেন যে ইন্দিরা গান্ধী বীর সাভারকারের প্রশংসা করে তাকে চিঠি পাঠিয়েছিলেন এবং সাভারকার সম্পর্কে যে অবমাননাকর মন্তব্য করেছিলেন রাহুল, সেটাও রাহুলকে সাবধান করে দেওয়া হয়। কিন্তু তারপরেও আমরা বারবার করেই দেখেছি যে শুধুমাত্র আদালত নয়, রাহুল গান্ধী একের পর এক নির্বাচনে হেরে যাওয়ার পরেও নানা নির্বাচন কমিশন সম্পর্কে নানা কথা বলছেন এবং তারপর নির্বাচন কমিশন সেটা খারিজ করে দিচ্ছেন। ইদানিং উনি আবার বলেছেন যে উনি নাকি অ্যাটম বোমা বিস্ফোরণ করবেন। জানা নেই রাহুলের অ্যাটম বোমা কবে ফাটবে বা অ্যাটল ফাটবে কিনা এবং সেই ফাটার ফলে ক্ষতিগ্রস্ত কে সব থেকে বেশি হবে।
সেটা তো দেখাই যাবে, কিন্তু মূল যে জায়গা, যে রাহুলের যে লিডারশিপ বা একটা সাংবিধানিক পদে থাকতে গেলে যতটা দায়িত্বশীল হতে হয়, রাহুল গান্ধীর সেই দায়িত্ব নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেল। কারণ রাহুল বিরোধী দলনেতা, এটা সাংবিধানিক পদ, এবং যে জায়গায় দাঁড়িয়ে আজকে বহু, ধরুন ভারতের যখন আন্তর্জাতিক কোনো আর কি ক্রাইসিসে পড়ে, যেমন কিছুদিন আগে যে পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ হলো, সেখানেও কিন্তু বিরোধী দলনেতা বা বিরোধী দলকে ডেকে তাদের সঙ্গে কথা বলেছিল কেন্দ্র, যেটা সব সময় যখন এরকম একটা ক্রাইসিস আসে তখন সব দল বিরোধীদের নিয়ে কেন্দ্র চলার চেষ্টা করে। এখানেই প্রশ্ন হচ্ছে যে রাহুল গান্ধী বারবার করে আদালতে ভৎসনার পরেও কেন তার মন্তব্য থেকে তিনি সরতে পারছেন না? আদতে সব থেকে বিষয় যেটা এসে দাঁড়াচ্ছে আমার মনে হয় সেখানে, যে রাহুল যেটা বলছেন, হয়তো কোনো তথ্য বা কেউ কিছু বলছে, তার ফলে তিনি সেটা অনেক বেশি আবেগতাড়িত হয়ে বলে ফেলছেন। কিন্তু এখনকার যে রাজনীতি এবং বিজেপির যে 24x7 রাজনীতি, তার সাথে তিনি বহু 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 যোজন পিছনে পড়ে থাকছে। এবং এর ফল যেটা হবে, রাহুল গান্ধীর এই মন্তব্যের পর বিরোধী যে শিবির, সেই সব শিবিরের মধ্যেও ওনার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। দেখুন, একটা হচ্ছে বিরোধিতা করা, ঠিক আছে, তিনি মোদির বিরোধী হিসাবে নিজের মুখ ভারতবর্ষ জুড়ে তিনি তুলে ধরতে চাইছেন, সেটা পার্লামেন্টে যেমন, পার্লামেন্টের বাইরেও তেমন, কিন্তু জনমানুষে সেটা নয় রাজনৈতিক দলের মধ্যে তিনি এগিয়ে থাকলেন মোদি বিরোধী মুখ হিসাবে, কিন্তু জনমানুষে তাদের কাছে কি গ্রহণযোগ্যতা যাবে রাহুল গান্ধী, যে তিনি কোনো দায়িত্বশীল পদ নেওয়ার কি এতল উপযুক্ত? সেই প্রশ্নই তো আদালত তুলে দিল। এই প্রসঙ্গে আপনাদের মনে হতে পারে যে এই রাহুল গান্ধী যেমন সেনা নিয়ে মন্তব্য করে আজকে ভৎসনার মুখে পড়েছেন, একই কিন্তু আমরা পশ্চিমবঙ্গে দেখতে পারি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় কিন্তু এখানে বিএসএফ এর বিরুদ্ধে মুখ খোলেন, যারা আমাদের সীমান্ত পাহারা দেয়, যাদের জন্য আমরা রাত্রে নিশ্চিন্তে ঘুমাই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সময় বিধানসভায় ভোটের সময় মহিলাদের উৎসাহিত করেন যে হাতা খুন্তি নিয়ে দাঁড়িয়ে থাকতে, যে কিছু যদি কেন্দ্রীয় বাহিনী করে তাদের তাড়া করতে। একই সঙ্গে যখন মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সংঘর্ষ হয়, তার জন্য সরাসরি বিএসএফ এর দিকে আঙুল তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো কোনো সময় এমনও কথা বলেন বিএসএফ দরজা খুলে রেখে ওখান থেকে দুষ্কৃতীদের বাংলাদেশ থেকে ঢুকিয়েছে। আমি কিন্তু এই মাইন্ডসেট বা মানসিকতা নিয়ে বোঝাতে চাইছি, যেটা আজকে আদালত রাহুল সম্পর্কে বলেছে। প্রকৃত ভারতীয় হলে আপনি এ কথা বলতেন না। তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত